আবিরের কণ্ঠে গান শুনে তানভীর আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। তানভীরের বাইকের গতি কমে গেছে। তানভীর ভাবছিল আবির রাগ করবে, অথচ আবিরও গান গাইছে। তৎক্ষণাৎ তানভীর নিজের হেলমেটও খুলে ফেলছে। বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমস্বরে গান ধরল। অনেকটা পথ দুভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে তানভীরের নানা বাড়ি পর্যন্ত চলে আসছে। বাইকের শব্দে মেঘসহ বাকি কাজিনরাও বাড়ির ভিতর থেকে দৌড়ে বেরিয়ে আসছে। তানভীরকে দেখেই মেঘ আহ্লাদে কণ্ঠে ডাকল, ভাইয়া। ইহ, আসছে এখন ঢং করতে। 7 দিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি, নিষ্ঠুর কোথাকার। মেঘ হেসে বলে, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তানভীর বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতরে চলে গেছে। কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে আসছে তানভীর, সেগুলোই সবাইকে দিচ্ছে। মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পিছন ফিরে দেখল আবির আসছে কিনা। আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ি দিকে হাঁটতে শুরু করলো। আবির ভাইকে বলার পরও আসলো না, ভাবতেই মেঘের মন বিষণ্ণতায় ছেয়ে গেছে। একটু সামনে এগোতেই পৌরুষালী কণ্ঠ ভেসে আসে, কেমন আছেন ম্যাম? সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশের হৃদয়কেও আন্দোলিত করেছে। মেঘ অকস্মাৎ পেছনে ফিরে তাকাতেই সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে। নিজের প্রতি কড়া বেধক অবহেলা আবিরের চোখে মুখে লেপ্টে আছে। অষ্টাদশের নিষ্পলক চেয়ে থেকে খানিকক্ষণ পরখ করল আবিরকে। আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো। হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নিরেট কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। কথাটা বলতে দেরি হয়েছে, অথচ মেঘের বাড়ির ভেতরে যেতে দেরি হয়নি। মেঘ ভেতরে চলে গেলেও আবির পূর্বের জায়গাতেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে। এই কয়েকদিনের এলো পাথারি চলাচলে আবিরের কাদম্বিনীর চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে। দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন। নানু বাড়িতে বাধা দেওয়ার কেউ নেই। হালিমা খান বকা দিলে মামারা, খালামণি, নানু, নানা আহ্লাদে মেঘকে মাথায় তুলে রাখে। তাদের অতিরিক্ত আদরে এই কয়দিন খেয়ে না খেয়ে ছুটোছুটি করেছে। আবির চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে ঢুকল। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসল। কিছুক্ষণের মধ্যে মেঘের খালামণি আর 2 মামি নাস্তা নিয়ে আসছে। আবির তানভীরের পছন্দ মতো পিঠা আরও অন্যান্য খাবার। হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন, উনি ব্যাগ গোছানোতে ব্যস্ত। নাস্তা খেয়ে তানভীর, আবির আরও 2-3 জন কাজিন মিলে ঘুরতে গেছে। সবার নানুর বাড়িতেই অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তানভীর আশেপাশে ঘুরছে, ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্পগুজব করেছে। তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। আবিরদের উদ্দেশ্যে 2 মামি মিলে এলাহি আয়োজন করেছে। অবশ্য এত আয়োজনের পেছনে মেঘেরই হাত। ছোটবেলা আবির মেঘের নানু বাড়িতে আসছিল কি না তা মেঘ জানে না। মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন। নানু বাড়িতে আবির ভাইয়ের খাবার দাবারে যেন কোনো রকম ত্রুটি না থাকে, তাই মেঘ নিজে সব লিস্ট করে দিয়েছে। রান্নার তদারকিও মেঘই করেছে। আবিরের পছন্দের তালিকার যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে। বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে, সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও করেছে। সালাদ থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব
সে সবই সে করেছে। ওরা আসতেই দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে, একেবারের জন্য ওদের সামনে আসছে না। তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসেছে। তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকলো, ভাইয়া। কি? আবেগে বেশি খেয়ে ফেলো না আবার। আবির আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের মুখে রহস্যময় হাসি। আবির ভ্রু গোটাতেই তানভীর বিড়বিড় করে বলল, আমি খবর পেয়েছি তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজে হাতে রান্না করেছে। আবির ভ্রু যে ওষ্ঠ বেঁকিয়ে তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর মুচকি হেসে বলল, এভাবে আমায় না দেখে আমার বনুটাকে দেখলেও তো পারো। আবির গলা খাঁকারি দিয়ে বিড়বিড় করে বলল, সময় হোক, তখন দেখবি তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাবই না। তানভীর নিঃশব্দে হাসল, সাথে আবিরও। খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো। মেঘ আর হালিমা খানও সবার সাথে বিদায় নিয়ে বেরিয়েছে। মেঘের কাজিনরাও মেঘদের সঙ্গে কিছুটা এগিয়ে আসছে। মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়া, আমি তোমার সাথে যাব। তানভীর সহসা জানালো, আমি তোকে নিতে পারবো না। কেন? তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, আব্বু কি বলছিল মনে নাই, আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই। মেঘ ঠোঁট ফুলিয়ে বলল, কেন? আমাকে নিয়ে চালালে কি হবে? তানভীর আকাশের বাণে তাকিয়ে বলল, আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয়। তুই আমি একসঙ্গে গেলে বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে, সেই ভেবেই আব্বু ভয় পায়। তুই ভাইয়ের সঙ্গে যা, আমি আম্মুকে নিয়ে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে করব, মরে গেলে যাব, তবু আমি তোমার সাথেই যাব। তানভীর শক্ত কণ্ঠে বলল, বনু, বাজে কথা একদম বলবি না। আমার কিছু হলেও সমস্যা নাই, কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আপু মার্ডার করে ফেলবে। মেঘ ভ্রুকুঁচকে বলল, ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারেন্টি আছে? গ্যারেন্টি আমি তোকে দিচ্ছি, কিচ্ছু হবে না তোর। মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তবুও তুমি আমায় নিয়ে যাবে না? আব্বুর কথা অমান্য করলে আমায় বাড়িতে জায়গা দিবে না বইন। তুই কি চাস, তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক? মেঘরাগে কটমট করে বলল, হয়েছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। নিয়ে যাও আম্মুকে, আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব। তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল। হালিমা খান উঠতেই তানভীর বাইক স্টার্ট দিল। এদিকে আবির এতক্ষণ যাবৎ কোনো কথাই বলেনি। ওরা কিছু দূর যেতেই আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল, কেউ কে আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে? মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে 1 সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসছে। আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল। মেঘের রাগ অতি সহজে কমবে না, এটা আবির বেশ বুঝতে পারছে। মেঘের ছোট থেকেই এই স্বভাব, নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে চায় না, এমনকি মিমকেও না। আর যদি কারো উপর রাগ ওঠে তাহলে এত সহজে রাগ কমে না, আর বললেও রাগে কটমট করতে করতেই বলবে। বড় হয়েছে ঠিকই, তবে এখনও আগের স্বভাবই আছে। তানভীরুর আম্মুকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে, ওদের আর দেখা যাচ্ছে না। আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে 2 কাপ চা নিয়ে আসছে। মেঘ প্রথমে নিতে না চাইলেও আবিরের জোরাজুরিতে নিয়েছে। আবির রাস্তার পাশে একটা গাছের সাথে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে।
রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে, থুতনিতে কেমন যেন ভাঁজ হয়ে গেছে। আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠ আঙুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করলো। টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত স্বরে বলল, এখনও রাগ কমেনি তোর? কিসের রাগ? আমার কারো উপর কোনো রাগ নেই, তা তোর চোখেই ভাসতেছে। মেঘ চোখ তুলে তাকাতেই আবির মুচকি হাসল, কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত। মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল, আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন? যদি না নিয়ে যায় তাহলে কি করবি? বাস বা অন্য কিছু দিয়ে চলে যাব। সত্যি? সত্যি। তুই আমায় একা ফেলে চলে যাবি? আপনি তো আর অবুঝ না, যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন। আবির হঠাৎই দু আঙুলে মেঘের থুতনি ওঠালো। আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিউরে ওঠে, সহসা চোখ বন্ধ করে ফেলেছে। আবির গুরুতর কণ্ঠে বলল, তাকা। মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নেত্রে দৃষ্টি নিবদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মেঘের ভ্রুযুগল কুঁচকে আসে। এই একজোড়া চোখ মেঘকে কি যেন বলতে চাচ্ছে, চোখের ভাষা বোঝার সাথে ছোট্ট অষ্টাদশীর নেই। তবে দৃষ্টির গভীরতা প্রখর, তা বুঝতে সময় লাগেনি। ইদানিং আবিরের নজরের অস্বাভাবিকতা মেঘ প্রায়ই খেয়াল করে। মেঘ তাকালে চোখে চোখ বললেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির। আজও আবিরের দৃষ্টি প্রখর, অষ্টাদশীর আঁখি জোড়াও আবিরের চোখে নিবদ্ধ হয়ে আছে। পলক ফেলছে না কেউই। আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ, দিনকে দিন আমি মানুষটা বড্ড পাষাণ হয়ে যাচ্ছি। মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না, তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায়। সেই জিনিসটা পাওয়ার জন্য আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না। আমার অবস্থা এখন তেমনই। আমি জানি তুই এসবের কিছুই বুঝবি না, তবুও কেন জানি তোকে বলতে ইচ্ছে করছে। তোর সাথে সেদিন আমি বেশিই বাড়াবাড়ি করে ফেলছি। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করে দিস। আমি তোর খারাপ চাই না কখনো, কিন্তু আমার ভালো চাওয়াগুলোও কেমন যেন খারাপ হয়ে যায়। আবিরের প্রথম কথাগুলো শান্ত স্বরের হলেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল। এদিকে আবির ভাইয়ের স্পর্শ শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশীর হৃদয়ে 7 দিন যাবৎ জ্বলজ্বল করা তীব্র অমনলকে মুহূর্তেই নিভিয়ে দিয়েছে। আবিরের বলা প্রতিটা কথা অষ্টাদশীর হৃদয় স্পর্শ করেছে। আবির কোনো বিষয়ে আপসেট, এটা বুঝতে বাকি নেই মেঘের। আবির ভাই কিছু চেয়ে পাননি, এটা খুব স্পষ্ট। তবে কী চেয়েছিলেন তিনি? কেনই বা পাননি? সেই ক্ষোভ কেন মেঘের উপর ঝাড়েন? সব প্রশ্নের উত্তরই অজানা। আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে পানি জমতে শুরু করেছে। আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙুল সরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আমি আসছি একটু। মেঘ স্তব্ধ হয়ে আছে। আবির কোথায় যেন গেছে। মেঘের মনে প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। একবার ভাবছে জিজ্ঞেস করবে, আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র নয়। জিজ্ঞেস করলেও আশানুস্বরূপ উত্তর পাবে না। তাই অষ্টাদশীর মনের গহীনে উদিত প্রশ্নগুলোকে সেখানেই চাপা দিয়ে দিয়েছে। তবে আবির ভাইয়ের একটা জিনিস বরাবরই অষ্টাদশীকে আকৃষ্ট করে। আবির যেমন রাগ দেখায়, একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে। তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না। আবির রাগ দেখাতে পারলে অষ্টাদশীও রাগ দেখাতে পারে, তবে সম্পূর্ণ অন্যভাবে।
কিছুক্ষণ পর আবির আসছে। ভেজা চুল ছেড়ে হেলমেট পরে নিয়েছে। কথা না বলে বাইক স্টার্ট দিল। মেঘ পূর্বের ন্যায় বাইকে বসেছে। সম্পূর্ণ রাস্তা কেউ কোনো কথা বলল না। বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে। সময় চলছে নিজের মতো, সেই সাথে সবাই সবার মতোই দিন কাটাচ্ছে। নানু বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না। মিম আদির সঙ্গে আড্ডা, ছাদের গাছগুলোর যত্ন নেওয়া, ভার্সিটি ক্লাস, বন্ধুদের সাথে গল্প, সব নিয়েই ব্যস্ত থাকে মেঘ। আমিরও নিজের কাজে ব্যস্ত। আলী আহমেদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন, তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজ আবিরই করে। তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন। তানভীরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে। আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথায় তেমন সাড়া দেয় না। বাকি বাড়ির বাকি সদস্যের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আবির আসলেই মেঘ নিশ্চুপ হয়ে যায়। একটা কথায় মেঘের মাথায় সর্বক্ষণ ঘুরপাক খায়, আমি কখনো আবির ভাইয়ের বিরক্তির কারণ হব না। মেঘদের সঙ্গে তামিম আর মিনহাসদের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে। তামিম বন্যাকে আর কোনোদিন উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমিস করেছে। মিনহাস দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায়। মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছুই বলে না। এসব বিষয় ইগনোর করে চলে। ২-৩ দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার, কিন্তু কোনোভাবেই পারছে না। সবার সামনে তেমন কিছু বলতে পারে না। মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে। দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা, বাড়ির মানুষ দেখলে কী ভাববে, এইসব ভেবেই আবির কুলকিনারা পাচ্ছে না। এদিকে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর আবির আর সহ্য করতে পারছে না। কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পারছে না। সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারে না। এক কাজ ২-৩ বার করতে হয়। আজকে বিকেলে মিম, আদি, হালিমা খান, আকলিমা খান শপিংয়ে যাবেন। মেঘকেও বলেছিল, কিন্তু মেঘ যাবে না বলেছে। মালিহা খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যাননি। আবির আজ ২টার দিকে অফিস থেকে বাসায় আসছে। বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামছে। মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল। ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো। আবির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কার্টুন দেখা শেষ হলে একটু ছাদে যাস। মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো, কেন? আবির পূর্বের ন্যায় ভারী কণ্ঠে উত্তর দিল, গেলেই বুঝবি। আবির বাসা থেকে বেরিয়ে গেছে। মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল। মনের ভেতর খুঁতখুত করছে, আবির ভাই ছাদে যেতে বললেন কেন? একবার ভাবছে যাবে, আবার ভাবছে যাবে না। যার সঙ্গে আরে তার কথায় ছাদে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু অবুঝ মনকে মানাতে পারল না। ১০-১৫ মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদের দরজায় একটা চিরকুটে লেখা, ওয়েলকাম। মেঘ কপাল কুঁচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতেই আশ্চর্য বনে গেল। দৃষ্টির সীমানা জুড়ে বড় ছোট চিরকুটের ছড়াছড়ি। সাদা, হলুদ, লাল, গোলাপি, নীল, প্রতিটা চিরকুটেই লেখা, I am sorry, Meg. Please forgive me. Sorry. I feel regret and guilt. এরকম অসংখ্য বাক্যের চিরকুটে সম্পূর্ণ ছাদের গাছের ডাল পাতা রঙিন হয়ে আছে। মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটে লেখা লাইনগুলো পড়ছে। নিজের অজান্তেই অষ্টাদশীর ঠোঁটে হাসি ফুটেছে।
প্রায় 40 মিনিট যাবৎ অষ্টাদশীর ছাদে হাঁটছে আর চিরকুট পড়ছে। সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে। মেঘের মনের আকাশ জুড়ে শুধু একটা কথাই বিচরণ করছে, আপনি মানুষটা অত্যধিক রহস্যময়। কৌশলে যেমন কষ্ট দেওয়ায় পটু, তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশ দূরীকরণেও সক্ষম। মেঘ মুচকি হেসে বলল, তবে আপনার চড়ুইও কম না। আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না। আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে। মেঘ চিরকুটগুলো নিয়ে রুমে চলে গেছে। মনটা আজ খুব ভালো, কিন্তু সেটা আবির ভাইকে বোঝানো যাবে না। রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘে গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল। আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখল। এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটল না। ভাবতেই আবিরের মাথায় ব্যথা অনুভব হচ্ছে। তাহলে কি মেঘ ছাদে যায়নি? আবির কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল। ছাদে একটা চিরকুটও নেই। তার মানে মেঘ ছাদে আসছিল আর চিরকুট নিয়েও গিয়েছে। আবির তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবে আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো। হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে। মনের ভেতর অজানা ভয় কাজ করছে। চোখ বন্ধ করতেই 9 বছর আগের স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে। আচমকা ধপ করে ছাদের ফ্লোরেই বসে পড়েছে। কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে। আজ মার্চের 3 তারিখ, মেঘের জন্মদিন। অষ্টাদশী আজ 19 বছরে পা দিয়েছে। বাড়ির পরিবেশ ঠান্ডা। এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না। সামান্য টুকুও কেউ করে না। তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না। আবির গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি। আবির 12টার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমেদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করেন। এই জন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল। কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় আসছে। ফ্রেশ হয়ে খেতে বসেছে। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ হতেই আবিরকে দরজা খুলে দিল। ডেলিভারি বয় জিজ্ঞেস করলেন, এখানে মাহাদেবা খান নামের কেউ আছেন? মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? ওনার নামে পার্সেল আসছে। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কোথা থেকে? পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধুয়ে দৌড়ে আসছে। উত্তেজিত কণ্ঠে বলল, আমি মাহাদিবা। ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল দিয়ে চলে গেছে। মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। আবির স্তব্ধ হয়ে গেছে। আবির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে। মেঘের হাস্যোজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট করে বলল, কি হয়েছে? আবির উত্তর না দিয়ে তানভীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে। মেঘ টেবিলের উপর পার্সেল রেখে কাছে আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে। আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পার্সেল কে পাঠাইছে? মেঘ হেসে উত্তর দিল, আমি কি করে বলবো? তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন? গিফট পেলে সবাই খুশি হয়, সেটা যেই দেখ না কেন। আমার পার্সেল দিন। কে পাঠিয়েছে না বলে পার্সেল দিব না। আজব তো, আমি জানি না কে পাঠাইছে। তাহলে পার্সেল দেখার দরকার নেই। বলেই আবির পার্সেল নিয়ে চলে গেছে। মেঘ আহাম্মকের মতো চেয়ে আছে। মনে মনে বিড়বিড় করে বলছে, নিজে সামান্য ইস্যু করবে না,
আবার কেউ পার্সেল দিলে নিতেও দিবে না। এ কেমন মানুষ রে বাবা! আবির পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে, হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে। মেঘ কী করবে ভেবে না পেয়ে একে একে বন্যা, মিনহাজ, তামিম, মিষ্টি সবাইকে কল দিয়েছে। কেউ পার্সেল পাঠিয়েছে কিনা জিজ্ঞেস করেছে, কিন্তু কেউই কিছু জানে না। মিনহাজকে জিজ্ঞেস করায় মিনহাজ বলেছে, তোদের বাসায় ঠিকানা জানলে আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হইতাম। মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যে কেউ পাঠিয়েছিল, কিন্তু ওদের কথা শুনে এখন মেঘ নিজেই চিন্তায় পড়ে গেছে। তবে পার্সেল কে দিল? দুপুরের পর আবির বাসা থেকে বেরিয়ে গেছে। কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেঘকে দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হব। কেন? তানভীর মুচকি হেসে বলল, এমনি। মেঘও সঙ্গে সঙ্গে হাসল। সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার কথা বলছে, সেই অনেক। মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে। তানভীর ড্রয়িং রুমেই বসেছিল। হালিমা খানকে বলেই মেঘকে নিয়ে বের হচ্ছে। মেঘ তানভীরের পিছু পিছু যেতে যেতে বলল, আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না? হতেও পারে, তার জন্যই তো গাড়ি নিয়ে যাব। মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেঙচি কাটল। মেঘ ভেবেছিল তানভীরকে কথা শোনাবে, তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে।